আচ্ছা, লাস্ট ক্লাসে অর্থাৎ কালকেই তোমাদের হচ্ছে লেকচার 2 হয়েছিল। তো লেকচার 2 তে আমরা হিস্ট্রি অফ সিমেন্ট পড়েছিলাম। তোমাদের কি এখানে কোনো প্রশ্ন আছে নাকি দেখো নাই এখনো? স্যার স্যার হ্যাঁ একটু ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্যার হ্যাঁ পিরামিড যেগুলো তৈরি করা হয়েছিল হ্যাঁ অ্যানসিয়েন্ট হ্যাঁ হ্যাঁ ইজিপ্টে, হ্যাঁ। এগুলো স্যার কি টাইপের সিমেন্ট ইউজ করছিল? যেটা তোমাদের এই যে আগের যে স্ট্রাকচার গুলো দেখিয়েছিলাম, প্রাচীন রোমে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো সবই হচ্ছে রোমান সিমেন্ট। অর্থাৎ তাদের কনসেপ্ট ছিল হচ্ছে তোমার এই কনসেপ্টটা, অর্থাৎ তারা হচ্ছে ভলকানিক অ্যাশ মিশিয়েছিল মডার্ন সিমেন্টে, যেখানে আমরা ইউজ করি হচ্ছে ক্লে অথবা তুমি বলতে পারো মাটি। তো তারা হচ্ছে এই ভলকানিক অ্যাশ ব্যবহার করে, এই রেসিপি ব্যবহার করে তারা হচ্ছে সিমেন্ট বানিয়েছিল আর কি। তো তাদের সিমেন্টের, রোমান সিমেন্ট ডিউরেবিলিটির দিক থেকে অনেক ভালো। মানে তাদের স্ট্রেংথ গেইনিং রেটটা সময়ের সাথে সাথে বাড়ে, তবে স্ট্রেংথ গেইনিং রেটটা খুবই স্লো। অর্থাৎ যত সময় যাবে সেই সিমেন্টটা তত বেশি শক্ত হবে, তবে এই শক্ত হওয়ার হারটা হচ্ছে অনেক বেশি স্লো। এই জন্য এটাকে রিপ্লেস করছে হচ্ছে মডার্ন সিমেন্ট। ঠিক আছে? জি স্যার, বাট অ্যানসিয়েন্ট পিরামিড গুলোতে স্যার কি এই সিমেন্ট ইউজ করছে, রোমান সিমেন্টস? বা স্যার গ্রেট ওয়াল অফ চীন স্যার। গ্রেট ওয়াল অফ চীন, দেখো আমি এখানে যে এক্সাম্পল গুলো তোমাদেরকে দেখাইছি, এছাড়া আরো অনেক স্ট্রাকচার আছে। আসলে তোমরা যে স্ট্রাকচার গুলো বলতেছো সেটার মধ্যে এই কয়েকটা হচ্ছে উল্লেখযোগ্য। এখন গ্রেট ওয়াল অফ চীন বা ওগুলা হইতে পারে, আসলে আমি বলতে পারতেছি না। তবে তোমরা একটু মিলাই দেখো, তোমরা যখনই দেখবা রোমান সিমেন্ট কোথাও ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে এই কনসেপ্টে ব্যবহার করছে। বাট পিরামিড বা এইটা আমি এখনো পর্যন্ত পাই নাই, তবে হইতে পারে আর কি, এটা বলতে পারতেছি না। ওকে স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? অর্থাৎ তোমরা এই হিসাবটা বুঝতে পারো যে 1800 সালের আগে অথবা 1824, 1843, 1800-র আগে যদি কোনো স্ট্রাকচার দেখো, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম এইগুলো, এবং এখনো পর্যন্ত যেগুলো ডিউরেবিলিটির দিক থেকে টিকে আছে সেই স্ট্রাকচারগুলো হচ্ছে রোমান সিমেন্টের আন্ডারে পড়ছে। আর 1800 সালের পরের দিকে যে স্ট্রাকচারগুলো দেখবা সেগুলো হচ্ছে ডেফিনেটলি আমাদের মডার্ন সিমেন্টের কনসেপ্টে করা। কারণ যখন মডার্ন সিমেন্টের কনসেপ্ট আমরা পেয়ে গেছি, তখন আর 1800-র আগের যেটা, অর্থাৎ যেটা আমাদের রোমান সিমেন্ট, সেই সিমেন্টের দিকে আমরা যাই নাই। আর এখানে তোমাদের মূলত তিনটা গুরুত্বপূর্ণ ইয়া সম্পর্কে দেখানো হয়েছে, বাট এর মাঝেও আসলে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। বাট উল্লেখযোগ্য তিনটা এখানে দেওয়া হয়েছে, যে নন হাইড্রোলিক সিমেন্ট, তারপরে আসলে তোমাদের রোমান হাইড্রোলিক সিমেন্ট, আর লাস্ট হচ্ছে তোমাদের মডার্ন সিমেন্ট। তার মানে অবশ্যই তোমাদের যেই স্ট্রাকচারের আবিষ্কার সালটা একটু দেখো, তাহলে তোমরা মিলাইতে পারবে আর কি। ঠিক আছে? কারণ 1800 সালের আগে তো আর তোমার মডার্ন সিমেন্ট তৈরি হয় নাই, এভাবে বুঝতে পারো আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এইগুলা একটু দেখো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন অনেকভাবে আসতে পারে। পরীক্ষায় যদি তোমাদের কাছে হিস্ট্রি অফ সিমেন্ট আসে, তাহলে তোমাদের কিভাবে লিখবা, এখানে দেখো স্লাইডে সবকিছুই আছে, তবে স্লাইডের মতোই হইতে হবে এমন কোনো কথা নাই। তোমরা বেসিক্যালি রিয়াকশন গুলো ভালো করে খেয়াল করবা, রিয়াকশন গুলো ঠিকঠাক মতো লিখবা। আর রিয়াকশন যদি তুমি পারো, উপরের বর্ণনা কিন্তু তুমি যদি ক্লাসটা করে থাকো আর যদি একবার স্লাইডটা রিডিং করে থাকো, আমার মনে হয় এটা তোমাদের অসুবিধা হবে না। অর্থাৎ নিজের মতো গুছায় লিখবা, আহ, মানে বুঝে ফেলে নিজের মতো গুছায় লিখলেই হবে, নট নেসেসারি যে স্লাইডের মতো হতে হবে। আর হিস্ট্রি অফ সিমেন্ট যদি আসে, তাহলে ডেফিনেটলি পরীক্ষায় অ্যান্সার করবা কিভাবে, যে ধরো নন হাইড্রোলিক সিমেন্ট সম্পর্কে লিখলা, এই সিমেন্টের সুবিধাটা লিখবা, অসুবিধাটা লিখবা। এরপরে যখনই তুমি পরবর্তী সিমেন্ট নিয়ে লিখবা, তখন সেই পরবর্তী সিমেন্টটা কিভাবে নন হাইড্রোলিক সিমেন্টকে উন্নতি করলো, নন হাইড্রোলিক সিমেন্টের ঘাটতিটাকে পুরাই দিল, এবং এই সিমেন্টের কি কি সমস্যা দেখা দিল সেগুলা লিখবা। এরপরে আবার তুমি মডার্ন সিমেন্ট যখন লিখবা, তখন হচ্ছে রোমান সিমেন্টের অসুবিধাটাকে কিভাবে মডার্ন সিমেন্ট মানে পূরণ করলো, অর্থাৎ আগের সিমেন্টের সাথে একটু রিলেট করে লিখবা। আর এখানে রিয়াকশন গুলো লিখে দিবা। এই তো, আর মোটামুটি আহ, এখান থেকে আর তেমন ঝামেলা নাই। তো এইভাবে তোমরা দেখো। তাহলে আমরা কি নেক্সট টপিকে যাবো আজকে? জি স্যার। ওকে, তাহলে নেক্সট টপিকে যাই। স্যার হ্যাঁ স্যার বলো। ল্যাব রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। আপনি যে বলেছিলেন স্যার টেবিল ডেটা শিট, ওটা আমাদের ভার্সিটিতে দেওয়া আছে স্যার।
ওখানে তো স্যার পাইনি স্যার, ওনারা বলছিল কোনো শিট বলে নাই এরকম। তাহলে মনে হয় তারা করে নাই, কারণ তারা করে রাখে তো সবসময়, এবার তারা ধরে রাখছে যে মানে লাগবে না মানে অনলাইনে। তাহলে তুমি এটা স্যার আছে তো? আছে স্যার আছে? হ্যাঁ, ডাটা শিট তো মানে আছে, মানে কম ছিল হয়তো, ও যখন গেছে তখন হয়তো ফুরায় গেছে টাইপের কিছু। আচ্ছা, হতে পারে। তুমি একটু তাহলে খোঁজ খবর নাও, আর যদি তোমার ঝামেলা হয় তাহলে তুমি হাতেও তো করতে পারবা, সমস্যা নাই। স্যার আরেকটা কোশ্চেন ছিল একটু স্যার, যে হুম। স্যার আপনি যেই ডাটা টেবিলটা দিয়েছেন ওখানে স্যার হ্যাঁ। ইনিশিয়াল আর ফাইনাল রিডিংটা কি একটু গড়মেলে লাগছে আর কি। মানে কিভাবে? মানে স্যার ইনিশিয়াল রিডিংটা দেখা যাচ্ছে 10, ফাইনাল রিডিংটা 8 এরকম আসছে। হ্যাঁ, তোমাদের স্কেল কিন্তু দুইটা ছিল, আমি কিন্তু জি, অন্য স্যার। স্কেলের ভ্যালু দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার। আছে, মানে তোমাদেরকে আমি ক্লাসে করাইছি যেটা, সেটা ছিল একটা স্কেলেরটা, আর তোমাদেরকে যেটা আমি দিয়েছি সেটা অন্য স্কেল। একটা স্কেল দেখবা কালো, যেটা মনে হয় উপর থেকে নিচে নামলে হচ্ছে ভ্যালু বাড়ে, আমার ঠিক মনে নাই। আর একটা ছিল রেড, যেটা হচ্ছে উল্টাটা হয়, মানে উপর আচ্ছা, থেকে নিচে নামলে উল্টা কাহিনী হয়, এই জন্য আর কি। তোমরা পার্থক্য করে জাস্ট পেনিটেশন বের করবে, আর তো ঝামেলা নাই। ওকে জি স্যার, ওকে স্যার। ওকে, তাহলে ঠিক আছে, বাকি প্রশ্ন ল্যাবে হবে, আমাদের এখন সময় নেই। তো আমরা লেকচার 3 দেখবো আজকে, মানে আমরা হিস্ট্রি পড়ে ফেলছি, এখন আমাদের পড়তে হবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, আমাদের সেকেন্ড টপিক। তো ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, দেখো যে এটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছিলা, তো এখানেও আমরা আসলে মোটামুটি সংক্ষেপেই বোঝার চেষ্টা করব। ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, সিমেন্টের ম্যানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে তোমাদের ড্রাই প্রসেস, আর একটা হচ্ছে তোমাদের ওয়েট প্রসেস। তো ড্রাই প্রসেস আর ওয়েট প্রসেস দুইটাই আমরা শিখব। আজকে আমরা শুধুমাত্র ওয়েট প্রসেসটাই শিখব। আর ওয়েট প্রসেস যদি আমরা শিখতে পারি তাহলে ড্রাই প্রসেসটা একদম ইজি। অল্প কিছু পার্থক্য আছে, যেটা মানে ওয়েট প্রসেস শিখতে পারলে তুমি ড্রাই প্রসেসও পারবা আর কি। আচ্ছা, এখন আসো ওয়েট প্রসেস। তার আগে তোমাদেরকে একটু বলি যে সিমেন্টের ম্যানুফ্যাকচারিং এর আগে সিমেন্টের মধ্যে মূল উপাদান কি থাকে, গত ক্লাসে বলেছিলাম, বলো। সিমেন্টের স্যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটটাকে স্যার প্রথমে স্যার তাপ দিয়ে করা হচ্ছে স্যার, তারপরে স্যার সিলিকন ডাইঅক্সাইড স্যার দিচ্ছে স্যার। হ্যাঁ, তোমাদের হিস্ট্রি পড়ানোর সময় অর্থাৎ তোমরা একটা আইডিয়া করতে পারছো যে সিমেন্টের মূল উপাদান হচ্ছে লাইমস্টোন অথবা ক্যালসিয়াম কার্বনেট, আর হচ্ছে ক্লে, মানে ক্লে হিসেবে থাকবে হচ্ছে সিলিকা। অর্থাৎ একই জিনিস, এখানে আমরা লাইমস্টোন এবং ক্লেকে হাই টেম্পারেচারে হচ্ছে পোড়াবো। লাইমস্টোন এবং ক্লেকে হাই টেম্পারেচারে পোড়াইতে হবে। আরো কিছু স্টেপ আছে ম্যানুফ্যাকচারিং এর। তার মানে তোমরা বুঝতেছো যে সিমেন্টের মূল উপাদান ক্যালসিয়াম কার্বনেট এবং ক্লে, এই দুটো জিনিস থাকবে। এই দুটো জিনিসকে আমরা কি করব, এখানে এবার দেখো প্রসেস সম্পর্কে বলা আছে, তিনটা প্রসেস আছে এখানে। দেখো যে ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট দ্য ফলোইং 3 ইম্পর্টেন্ট অপারেশনস অকার। একটা হচ্ছে মিক্সচিং অফ র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস বলতে বুঝতেছি আমরা লাইমস্টোন এবং ক্লেকেই। অর্থাৎ প্রথমেই তোমাকে লাইমস্টোন এবং ক্লেকে মেশাতে হবে, গুরুত্বপূর্ণ অপারেশন 1 নাম্বার এটা। 2 নাম্বার অপারেশন হচ্ছে বার্নিং অফ র ম্যাটেরিয়ালস। এই দুটোকে মিশানোর পরে এদেরকে আমাদেরকে বার্ন করতে হবে, অর্থাৎ পোড়াইতে হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে পোড়ানোর পরে তুমি কিছু জিনিস পাবা, সেই জিনিসটাকে ফার্দার তোমাকে গ্রাইন্ডিং করতে হবে, মানে ফার্দার তোমাকে আবার গুঁড়া করতে হবে। এই তিনটা গুরুত্বপূর্ণ স্টেপই হচ্ছে ওয়েট প্রসেসিং এবং ড্রাই প্রসেসের মধ্যে পড়বে। সিমেন্টের ম্যানুফ্যাকচারিং এর যে দুইটা প্রসেস তোমরা দেখতেছো, এই দুইটাতে আমাদের এই তিনটা অপারেশন চালাইতে হবে। প্রথমেই তোমাকে র ম্যাটেরিয়াল গুলোকে মিক্স করতে হবে, সেকেন্ডে বার্ন করতে হবে, এরপরে বার্ন করার পরে তুমি যেটা পাবা সেটাকে গ্রাইন্ডিং করতে হবে। তো এটা অলরেডি বলে ফেলছি আমরা যে দা র ম্যাটেরিয়াল, কি কি র ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এটা দেখো যে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল হিসেবে থাকবে হচ্ছে লাইমস্টোন, আর আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল হিসেবে থাকবে হচ্ছে আমাদের ক্লে। এই লাইমস্টোন এবং ক্লে হচ্ছে সিমেন্টের র ম্যাটেরিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এখন আমরা এই তিনটা পয়েন্টে ডিটেইলস দেখব, যে কিভাবে আমরা মিক্স করব, কিভাবে বার্ন করব এবং কিভাবে গ্রাইন্ডিং করব। প্রসেসটা তোমাদের আমি দেখাবো সংক্ষেপে। এখন মিক্সিং অফ র ম্যাটেরিয়ালস দুইটা তুমি বুঝে গেছো। প্রথম যে ইয়াটা আছে মিক্সিং অফ র ম্যাটেরিয়ালস, এখন আমার কথা হলো লাইমস্টোন তো ফার্স্টে ফিল্ডে থাকবে, অর্থাৎ পাথরের মতো অনেক বড় বড় পাথর, এটাই তো লাইমস্টোন। তাহলে সেই পাথরকে আর ক্লেকে
তুমি কিভাবে মিশাবা? সেগুলো তো অনেক শক্ত, রাইট? ফিল্ডে তুমি যেই পাথর পাবা, আর ক্রাশার দিয়ে বালুর মতো করে পাউডার করে নিব। হ্যাঁ, তোমাকে প্রথমে কি করতে হবে? লাইমস্টোন এবং ক্লেকে তোমাকে ফার্স্টেই হচ্ছে পাউডারের মতো গুঁড়া করে ফেলতে হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে লাইমস্টোনকে ক্রাশার দিয়ে গুঁড়া করা। মিক্সিং অফ র ম্যাটেরিয়ালস, মিক্স করার আগে অবশ্যই তোমাকে কি করতে হবে? দেখো, ইনিশিয়ালি ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল মানে হচ্ছে লাইমস্টোন আর ক্রাশড ইউজিং ক্রাশার্স, অর্থাৎ বড় বড় যে ক্রাশার আছে সেই ক্রাশার দিয়ে তোমাকে ফিল্ডে লাইমস্টোনটাকে গুঁড়া করতে হবে। অ্যান্ড ফরওয়ার্ডেড টু টিউব মিলস, এরপর এই যে তোমার গুঁড়া হওয়া যে তোমার লাইমস্টোন, তখন তো ক্রাশার দিয়ে যখন তুমি ভাঙবা তখন সেটা মোটামুটি ছোট ছোট পার্টিকেল হবে, বাট পুরোটা ফাইন পাউডার হবে না। তুমি তারপরে ওটাকে ফিল্ড থেকে ট্রান্সপোর্ট করে তুমি তোমার প্ল্যান্টে নিয়ে আসবা। এরপরে টিউব মিল নামে আরেকটা মিলে তোমাকে পাঠিয়ে দিতে হবে এই ক্রাশার দিয়ে ক্রাশ করার পরে। এই টিউব মিলে যখন যাবে, টিউব মিলটা হচ্ছে তোমার এরকম ঘুরতে থাকে, একটা নির্দিষ্ট আরপিএম এ ঘুরতে থাকে। তো এই ক্রাশার দিয়ে ভাঙার পরে তুমি যেটা পেয়েছো সেটাকে আবার তুমি টিউব মিলে পাঠানোর পরে এই টিউব মিলে সে আরেক দফা সে গুঁড়া হবে এবং সে ফাইনালি এরকম তোমার গ্রাউন্ড এন্ড ফাইন পাউডারে রূপান্তরিত হবে, which is further stored in storage tank known as silos. আচ্ছা, তাহলে দেখো, প্রথমেই আমরা ফিল্ডে যাব, ক্রাশার দিয়ে ভাঙবো, ভাঙার পরে সেটাকে আমরা টিউব মিলে পাঠিয়ে দিব, আরেক দফা সেটাকে আমরা মানে গুঁড়া করব, পুরোটা ফাইন এবং তোমার গ্রাউন্ড পাউডার হওয়ার পরে এটাকে আমরা স্টোর করব একটা ট্যাঙ্কে, যেই স্টোরেজ ট্যাঙ্কের নাম হচ্ছে সিলোস। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে লাইমস্টোন, গুঁড়া করা লাইমস্টোন কোথায় থাকে? থাকে হচ্ছে সিলোসে। আচ্ছা, এবার আমাদের টার্গেট হচ্ছে ক্লেকে ফিল্ড থেকে নিয়ে আসা এবং ক্লেকে আলাদা করা। আচ্ছা, তো আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল মানে হচ্ছে তোমার ক্লে, এই ক্লেটাকে ফার্স্ট তোমাকে ওয়াশ করতে হবে পানি দিয়ে, কারণ হচ্ছে ক্লের ভিতরে অর্গানিক ম্যাটার থাকে, প্রচুর ময়লা থাকে। তো সেই ক্লেটাকে তুমি ওয়াশ করে নিবা, ওয়াশ করে নিয়ে আবারও তুমি একটা কন্টেইনারে আলাদা করে রাখবা। অর্থাৎ তোমার হাতে এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লাইমস্টোনের ফাইন পাউডার, আর একটা হচ্ছে তোমার ওয়াশ করা ক্লে, অর্থাৎ ওয়াশড ক্লে তোমার হাতে আছে। এই দুইটাকে মিশানোর আগে, এই দুইটাকে আমরা যখন একসাথে মিশাবো, এই দেখো, ক্লেকে পরিষ্কার করার সময় কিন্তু এক ধাপ আমরা ওয়াটার দিছি। এই দুইটাকে আমরা যখন আবার মিশাবো তখন আমরা আবারও হচ্ছে ওয়াটার অ্যাড করব, প্রায় 35% মতো ওয়াটার অ্যাড করব। So both the materials, অর্থাৎ powdered limestone and washed clay, are intimately mixed in presence of water and to form a fine thin paste known as slurry. অর্থাৎ এই দুইটা মিক্সকে এখন আমরা আবারও 35% মতো পানি অ্যাড করে জিনিসটাকে মিশাবো, মিশিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্লারি, অর্থাৎ কিছুটা তোমার ফ্লুইড টাইপের কিছু একটা আমরা পাবো এখানে। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। এই 35% পানিটা কি স্যার শুধুমাত্র থার্ড স্টেপেই আমরা অ্যাড করি নাকি দুইটা স্টেজ মিলায় 35% হয়? না, এই স্টেজে, এইখানে, অর্থাৎ তুমি এখানে কতটুকু ক্লে নিচ্ছ ওইটার উপরে পানি ডিপেন্ড করতেছে, তুমি যখন ফিল্ড থেকে নিয়ে আসলে আর কি। মানে এই ওয়াশ করতে পানিটা আলাদা, আর আমি যে 35% বলছি এটা হচ্ছে 3 নাম্বার যে পয়েন্টটা দেখতেছো এইখানে, যখন লাইমস্টোনের সাথে ক্লে মিশায় স্লারি বানাবো তখন হচ্ছে 35%, 30 থেকে 35% পানি অ্যাড করা হয়। এই পানিটা অ্যাড করা হয় শুধুমাত্র ওয়েট প্রসেসে, ড্রাই প্রসেসে এই পানিটা অ্যাড করা হয় না। তো তোমাদেরকে বলছিলাম না যে একটা পার্থক্য, যে ড্রাই প্রসেসে আমরা যখন ড্রাই প্রসেস করব তখন আমরা দেখবো এখানে কোনো পানি অ্যাড করা হয় না, অর্থাৎ ড্রাই প্রসেসে কোনো স্লারি ফর্ম করবে না। তো যাই হোক, ড্রাই প্রসেস আমরা পড়ার সময় বলবো আর কি। তো যাই হোক, এখন আমাদের একটা লাইমস্টোন, পাউডার লাইমস্টোন এবং ওয়াশড ক্লের মিশ্রণকে আবারও পানি দিয়ে মিশিয়ে আমরা একটা স্লারি পেয়েছি। তো প্রথম স্টেজের কাজ মোটামুটি আমাদের শেষ, মিক্সিং করা শেষ। মিক্সিং করে আমি পেলাম কি? পেলাম হচ্ছে স্লারি। এই স্লারিটাকে সেকেন্ড স্টেজে আমরা এখন পাঠিয়ে দিব। আমাদের সেকেন্ড অপারেশন কি হবে? সেকেন্ড অপারেশন হচ্ছে এটাকে পোড়ানো, বার্নিং। তো এই যে স্লারিটা তৈরি হইলো এটাকে আমরা পাঠাই দিব হচ্ছে রোটারি কিলনে। এখন এই রোটারি কিলন জিনিসটা কি আমি তোমাদেরকে এখন বুঝাচ্ছি। রোটারি কিলনে হচ্ছে আমরা, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মেইনলি পোড়াবো। রোটারি কিলনে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের এই স্লারিটাকে অনেক হাই টেম্পারেচারে পোড়াবো। তো পরবর্তী স্টেজে রোটারি কিলন সম্পর্কে আমরা দেখতেছি। তাহলে মিক্সিং অফ র ম্যাটেরিয়ালস এটা কিছুই না, এটা তুমি
ফিল্ডে যে মানে দুইটা ম্যাটেরিয়ালকে আলাদা আলাদা ভাবে তুমি ভাঙবা, কালেক্ট করবা, স্টোর করবা, এরপরে গুঁড়া করবা, গুঁড়া করার পরে এদেরকে পানি অ্যাড করে স্লারি বানাবা, স্লারি বানিয়ে এদেরকে পাঠিয়ে দিবা রোটারি কিনে পোড়ানোর জন্য। প্রথম স্টেজ এভাবে গুছায় তোমরা লিখে দিলা। আচ্ছা, আমরা তাহলে পরের স্টেজে যাই। পরের অপারেশনটা হচ্ছে বার্নিং অফ র ম্যাটেরিয়ালস, অর্থাৎ এইবার তোমার হাতে কিন্তু স্লারিটা পৌঁছায় গেছে কোথায়? রোটারি কিলনে। এই স্লারিটাকে এখন তোমার রোটারি কিলনের মধ্যে পোড়াইতে হবে। In this operation, the slurry is directly fed into a long inclined steel cylinder called rotary kiln. In this kiln, there are 3 different zones: drying zones, calcination zone, clinker zone. আচ্ছা, এখন আসো রোটারি কিল সম্পর্কে যদি বলি, দেখো এটা একটা লং ইনক্লাইন্ড সিলিন্ড্রিক্যাল স্টিল সিলিন্ডার। রোটারি কিলের যদি ছবি আঁকি, এটা স্টিল সিলিন্ড্রিক্যাল শেপের হয়। এটা আসলে এভাবে শোয়ানো থাকে, এভাবে তোমার ইনক্লাইন একটা সার্টেন অ্যাঙ্গেলে শোয়ানো থাকে। আর এইটা রোটারি কিল, তার মানে কিন্তু এটা নির্দিষ্ট একটা স্পিডে ঘুরতে থাকে। আমি তোমাদেরকে আমরা যেহেতু সিমেন্ট জাস্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়তেছি, আমি আসলে জিনিসটাকে কঠিন করতে চাচ্ছি না, তোমাদেরকে বেসিক জিনিসটাই দেখাতে চাচ্ছি। এখানে কত আরপিএম এ ঘুরে, রোটারি কিলটা কত অ্যাঙ্গেলে শোয়ানো থাকে, কত লম্বা হয়, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, এই জন্য আমি স্লাইডেও দেই নাই। তো এই জিনিসটাকে বেসিক্যালি রোটারি কিলের নিচে আগুন দেয়া হয়, মানে এখানে আমরা জিনিসটাকে পোড়াবো, বাট এই তোমার কয়লার ব্যাপারটা থাকে হচ্ছে নিচে, রোটারি কিলের নিচে। তো এই রোটারি কিলের মধ্যে 3টা জোন থাকে। তো আমাদের এই যে স্লারিটা পেয়েছি সেটা 3টা জোনে যাবে, 3টা জোনে যাবে। তো 3টা জোনের মধ্যে প্রথম যেটা, এটা হচ্ছে তোমার আমাদের ড্রাইং জোন। মাঝখানের যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যালসিনেশন জোন। আর একেবারে লাস্টে যেটা, সেটা হচ্ছে ক্লিনকার জোন। এখন আমাকে একটু বলো, আমাদের যেই স্লারিটা থাকবে সেটা প্রবেশ করবে হচ্ছে এইখান থেকে, অর্থাৎ উপর থেকে আমরা দিব। আমাদের কয়লাটা হচ্ছে নিচে, আর উপর থেকে আমরা এই স্লারিটাকে ফেলাবো। তো এই স্লারিটা প্রথম জোন পার করবে, ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে দ্বিতীয় জোন পার করবে, এরপরে এটা 3 নাম্বার জোনে পৌঁছাবে এবং ফাইনালি আমরা সিমেন্ট পেয়ে যাব। তো এখন তোমরা এই ছবিটা দেখে বলো কোন জোনে তাপমাত্রা সব থেকে কম থাকবে? স্যার 1 নম্বর জন্য। তার উপরে সবচেয়ে হ্যাঁ, সব থেকে উপরে তাপমাত্রা কম থাকবে। কেন? কারণ হচ্ছে আমাদের তাপ হচ্ছে নিচে। হ্যাঁ, তার মানে আস্তে আস্তে যখন নিচের দিকে যাবে, তুমি দেখবা 1 নাম্বার জোনের টেম্পারেচার যত, 2 নাম্বার জোনে হচ্ছে তার থেকে বেশি, আর 3 নাম্বার জোনে হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, তো এখন এই স্লারিটাকে আমরা এই 3টা জোনে পোড়াবো। এখন এই 3টা জোনে কি কি ঘটনা ঘটে, কি কি রিয়াকশন ঘটে, সেগুলোই আমরা এখন দেখব। ড্রাইং জোন, তোমরাই বললা, দ্য আপার পার্ট অফ দ্য কিল ইজ নোন অ্যাজ ড্রাইং জোন, অর্থাৎ একেবারে প্রথম যেই স্টেজে তোমার স্লারিটা পৌঁছাবে এটাকে বলতেছি আমরা ড্রাইং জোন। এই জোনে আসলে কি হয়? এই জোনে তোমার দেখো, তুমি স্লারিটাকে পাঠাই দিছো হচ্ছে ড্রাইং জোনে। স্লারি মানে কি? ওটার মধ্যে কিন্তু লাইমস্টোন আছে, ওটার মধ্যে ক্লে আছে, ওটার মধ্যে তোমার পানি আছে। ড্রাইং জোনের কাজ হচ্ছে তোমার এই পানিটাকে একেবারে ইভাপোরেট করে দেয়া। ইন দিস জোন ওয়াটার ইজ ইভাপোরেটেড এট এ টেম্পারেচার অফ 100 থেকে 400 ডিগ্রি। আচ্ছা, এই ড্রাইং জোনের তাপমাত্রা সাধারণত 100 থেকে 400 ডিগ্রি হয়ে থাকে, তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে আর কি। তো 100 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই ড্রাইং জোনের মূল কাজ হচ্ছে স্লারির মধ্যে থাকা যত পানি আছে সেগুলোকে ইভাপোরেট করে দেয়া। এটাই হচ্ছে প্রথম কাজ ড্রাইং জোনের। এখানে আর কোনো রিয়াকশনও হয় না, কিচ্ছু হয় না, এখানে তোমার শুধুমাত্র পানিটাকে বের করে দেয়া হয় স্লারি থেকে। এখন তুমি বলতে পারো, পানিকে যদি বেরই করে দেই তাহলে পানিটা অ্যাড করছিলাম কেন? পানি অ্যাড করার পিছনে মূল একটা কারণ ছিল, সেটা হচ্ছে এই দুইটা মিক্সকে হোমোজিনিয়াসলি মিশানোর জন্য, এটা ছাড়া আর কিচ্ছু না। তো ড্রাই প্রসেসে আবার পানি অ্যাড করে না, তো ওইটা আবার আলাদা, ওইটার সময় আমি বলবো। তো এখানে ওয়েট প্রসেসে পানি অ্যাড করার একটা মেইন রিজন হচ্ছে হোমোজিনিয়াস যেন একটা তুমি স্লারি পাও। এই স্লারি থেকে এবার তুমি পানি দূর করে দাও। 100 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ড্রাইং জোনের তাপমাত্রাগুলো একটু মনে রাখবা।
এর পরের জোনটা কি, আমাদের স্লারিটা মধ্যে এখন পানি ইভাপোরেট হয়ে গেছে, সেটা কিন্তু আর স্লারি নাই, যা আছে বাকিটুকু সেটা পৌঁছে যাবে সেকেন্ড যে জোনটা, সেটা হচ্ছে ক্যালসিনেশন জোন। তাহলে ক্যালসিনেশন জোনে কি হয়, দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য কিন, অর্থাৎ এটা কিন্তু মাঝখানের পার্টটা, এখানে তাপমাত্রা থাকে হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দেখো তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। এখানে কি হচ্ছে, এই রিঅ্যাকশনের সাথে আমরা পরিচিত, এখানে তোমার যে লাইমস্টোন থাকতেছে, যে গুড়া লাইমস্টোনটা, সেইটা ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইমে রূপান্তরিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার বের হওয়ার জন্য অন্য একটা রাস্তা আছে, তোমার এই কিল্ন থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, শুধুমাত্র এই ক্যালসিয়াম অক্সাইডটাই তোমার ইসের মধ্যে থাকে। এই যেখানে বলা আছে যে কার্বন ডাইঅক্সাইড ইভাপোরেটস ফ্রম দ্য স্লারি অ্যান্ড স্মল লাম্পস ফর্মড হুইচ মে বি কল্ড নডিউলস। আচ্ছা, ক্যালসিনেশন জোনে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই রিঅ্যাকশনটা সম্পন্ন হয়, কার্বন ডাইঅক্সাইডটা তোমার উড়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাওয়ার কারণে আমরা কিছু স্মল লাম্পস খুঁজে পাই, এই স্মল লাম্পস গুলাকে বলে হচ্ছে তোমার নডিউলস। অর্থাৎ ক্যালসিনেশন জোনে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ছোট ছোট লাম্পস, এই লাম্পসটার নাম হচ্ছে নডিউলস। আমাদের ক্যালসিনেশন জোনটা এখানেই শেষ। তাহলে ড্রাইং জোন বুঝলাম, ক্যালসিনেশন জোন বুঝলাম, আমাদের হাতে এখন আছে হচ্ছে স্মল লাম্পস বা যেটাকে বলতেছি নডিউলস। এই নডিউলসটা এখন চলে যাবে হচ্ছে লাস্ট যে জোনটা, সেটা হচ্ছে ক্লিনকার জোনে। ক্লিনকার জোন বুঝতেই পারতেছো একেবারে লাস্ট স্টেজ, তাপমাত্রা অনেক বেশি থাকবে। আমাদের হাতে ছিল ক্যালসিনেশন জোন থেকে পাওয়া লাম্পস বা নডিউলস। The nodules enter this zone where temperatures are kept about 1400 to 1600 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই নডিউলস গুলোকে 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ানো হয়। যে লাম্পসটা তুমি পেয়েছিলা, সেই লাম্পসটাকে 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ানো হয়। পোড়াইলে এই রিঅ্যাকশনগুলো এই জোনে সম্পন্ন হয়। এই রিঅ্যাকশনগুলোর সাথে আমরা পরিচিত, গত ক্লাসগুলোতে প্রথম দুটো আমরা দেখেছিলাম। ক্যালসিয়াম অক্সাইডের সাথে সিলিকা, এটা রিঅ্যাক্ট করে ট্রাইক্যালসিয়াম সিলিকেট বা সিলিকেট তৈরি করে, যেটার মিনারেল নাম হচ্ছে অ্যালাইট। এরপরে C2S, আমরা সিমেন্ট কেমিস্ট্রির ভাষায় লিখেছি কিন্তু জিনিসটা, C2S মানে কিন্তু 2 অণু ক্যালসিয়াম অক্সাইড ইনটু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এইভাবে আর কি, ক্যাপিটাল A দিয়ে বোঝাচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এখানে এই রিঅ্যাকশন গুলা সম্পন্ন হয়, আমাদের কাছে প্রোডাক্টটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের যে নডিউলস গুলা ছিল, সেই লাম্পস গুলা এই হাই টেম্পারেচারে প্রচুর তাপমাত্রায় রিঅ্যাকশন করে ক্লিনকার জোনে এই জিনিসগুলো তৈরি করতেছে। মডার্ন সিমেন্টের মূল উপাদান কিন্তু এই চারটাই। এটা আমরা কম্পোজিশন যখন পড়বো, অর্থাৎ হয়তো পরের ক্লাসে অথবা পরের ক্লাসেই পড়বো, তখন আমরা দেখতে পারবো আর কি। তো আমরা কিন্তু মোটামুটি সিমেন্ট তৈরির লাস্ট স্টেজে চলে আসছি। নডিউলস গুলোকে আমরা যখন হাই টেম্পারেচারে পোড়ালাম, এই রিঅ্যাকশন গুলো সম্পন্ন হবে। এই নডিউলস গুলো এই রিঅ্যাকশন সম্পন্ন করার পর কিসে রূপান্তরিত হয় দেখো, the nodules are converted into dark greenish balls and the product obtained in the kiln known as clinker is of varying size 5 থেকে 20 মিলিমিটার। The clinkers are very hot when coming out of this zone। আচ্ছা, তোমরা ক্লিনকারের নাম শুনছো আগে কখনো? স্যার শুনছি যে টিভিতে অ্যাড দেয় স্যার এই সিমেন্ট। হ্যাঁ, সিমেন্টের অ্যাড দেওয়ার সময় হয়তো অনেক সময় দেখছো, অথবা মানে সিমেন্টের তুমি যদি ফ্যাক্টরিতে যাও তখন ডেফিনেটলি এই টার্মটা শুনবা আশেপাশে। তো যাই হোক, ক্লিনকার জিনিসটা হচ্ছে কি, ক্লিনকার হচ্ছে তোমার সিমেন্ট তৈরির এক্স্যাক্টলি আগের যেই স্টেজটা, সেটাই হচ্ছে ক্লিনকার। মানে ক্লিনকারের মধ্যে যা থাকে সিমেন্টের মধ্যেও তা থাকে, অর্থাৎ সিমেন্ট প্রোডাকশনের একদম লাস্ট স্টেজেই তোমার এই ক্লিনকারটা তৈরি হয়। অর্থাৎ ক্লিনকারটা হচ্ছে কি, এই যে তুমি নডিউলস গুলাকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়াইলা, এই নডিউলস গুলোকে পোড়াইলে এইগুলো উৎপন্ন হচ্ছে, তো বললাম এই নডিউলসকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ালে এই নডিউলস গুলো ডার্ক গ্রিনিশ বলে কনভার্ট হয়, অর্থাৎ ছোট ছোট তোমার বলে রূপান্তরিত হয়, যেগুলো সাইজ সম্পর্কে এখানে বলা আছে। এই জিনিসটা হচ্ছে ক্লিনকার। অর্থাৎ তোমাকে যদি বলে ক্লিনকার কাকে বলে, তুমি বলবা সিমেন্ট উৎপাদনের সময় ক্লিনকার জোনে নডিউলস গুলোকে 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ালে
যেই প্রোডাক্ট পাওয়া যায় সেটাই হচ্ছে ক্লিনকার। ক্লিনকারের বৈশিষ্ট্য কি? এটা ডার্ক গ্রিনিশ বলের মতো এবং এটা পাওয়া যায় হচ্ছে কিলনের মধ্যে এবং এটার সাইজ হচ্ছে 5 থেকে 20 মিলিমিটার। ক্লিনকারের মধ্যে কি থাকে? থাকে হচ্ছে এই 4টা জিনিস। ক্লিনকারের মূল উপাদান এই 4টা জিনিস। এটা কিন্তু এই 4টা সিমেন্টেরও মূল উপাদান। ক্লিনকার এখান থেকে তুমি বলতে পারো যে ক্লিনকার এই জোন থেকে তৈরি হয় এবং ক্লিনকার হচ্ছে খুবই গরম এবং এটা তোমার ক্লিনকার জোনে পাওয়া যায়। তার মানে সিমেন্ট তৈরির একদম লাস্ট স্টেজটাই হচ্ছে ক্লিনকার। এখন এই নডিউলস গুলোকে 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ালে তুমি ক্লিনকার পেলা। তো ক্লিনকারের এখানে বলা হলো যে ডার্ক গ্রিনিশ বলের মতো। তো এখন আমরা কিছু ছবি দেখি ক্লিনকারের। ক্লিনকার গুলো হচ্ছে এরকম। তো আমাদের সিমেন্ট হচ্ছে একদম পাউডারের মতো। সিমেন্ট আর ক্লিনকারের মধ্যে পার্থক্য হচ্ছে এই শেপটার মধ্যে। এবং ক্লিনকার হচ্ছে একদম গরম, কেবলমাত্র কিলন থেকে বের হয়েছে, উৎপন্ন হয়েছে। তো এরকম তোমার মোটামুটি স্ফেরিক্যাল শেপের বলের মতো হয়ে থাকে। এটা হচ্ছে ক্লিনকার। আর ক্লিনকারের মাইক্রোস্কোপিক ভিউ যদি আমরা দেখি, তোমাদেরকে একটু আগেই বললাম যে ক্লিনকারের মূল উপাদান হচ্ছে এইগুলা, C3S, C2S, C3A এবং C4AF। তো ক্লিনকারকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি, আমরা কিন্তু এই জিনিসগুলোই দেখবো, যে অ্যালাইট। অ্যালাইট মানে হচ্ছে তোমার C3S। এই ব্লুইশ যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে অ্যালাইট। এগুলো কিন্তু মডার্ন সিমেন্টেও থাকে, ক্লিনকারের মধ্যেও অবশ্যই থাকবে। ক্লিনকার আর সিমেন্ট কিন্তু কাইন্ড অফ একই জিনিসই, কারণ ক্লিনকারটা তোমার আগে তৈরি হচ্ছে আর ক্লিনকারটাকে প্রসেস করে আমরা সিমেন্ট তৈরি করতেছি। তার মানে ক্লিনকারের যেই উপাদান আর সিমেন্টের উপাদান সেম। অ্যালাইট যেটা দেখতেছি এটা মডার্ন সিমেন্টের C3S। এই C3S প্রায় মনে করো মডার্ন সিমেন্টের মধ্যে 60 থেকে 65% থাকে। আর এখানে দেখো একটু ডার্ক ব্রাউনিশ কালার, যেটা ডার্ক ব্রাউনিশ কালারের, এটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে বি-লাইট। এই বি-লাইটের সংকেত হচ্ছে C2S। এটাও মডার্ন সিমেন্টে তোমার 10 থেকে 20% মতো থাকে। এছাড়াও আমরা যে দুইটা প্রোডাক্ট বললাম C3A এবং C4AF, এগুলো হচ্ছে তোমার লাইট কালারের। এই দেখো মাঝখানে মাঝখানে গ্রে রঙের, যেটা এটাকে বলতেছি আমরা C3A এবং C4AF। তো ক্লিনকারের মূল উপাদান হচ্ছে এইগুলা। আচ্ছা, তার মানে আমরা ক্লিনকার জোন থেকে নডিউলসকে পুড়িয়ে যেটা পেলাম সেটা হচ্ছে রাউন্ডেড শেপের ক্লিনকার পেলাম। কিন্তু আমরা এখনো কিন্তু সিমেন্ট পাই নাই। তো এখন আমরা সিমেন্ট পাওয়ার দিকে চলে যাব। অর্থাৎ আমাদের সেকেন্ড অপারেশনের কাজ কিন্তু শেষ। প্রথম অপারেশন ছিল মিক্স করা, মিক্সিং অফ র ম্যাটেরিয়ালস। সেকেন্ড অপারেশন ছিল হচ্ছে তোমার বার্নিং করা, বার্নিং অফ র ম্যাটেরিয়ালস, যেটা কিনা তোমার 3টা জোনে ড্রাইং জোন ছিল। তারপরে আমরা আরেকটা পেলাম ক্যালসিনেশন জোন এবং আরেকটা হচ্ছে ক্লিনকার জোন। পুড়িয়ে ফাইনালি আমরা পেলাম হচ্ছে ক্লিনকার। আর লাস্ট যে অপারেশনটা সেটার নাম ছিল হচ্ছে তোমাদের গ্রাইন্ডিং। কেউ কিছু বলবা? যদি না বলো একটু মিউট করো, কারো মনে হয় ইয়া অন আছে। আচ্ছা, এবার আমরা যে গ্রিনিশ বলটাকে পেলাম সেটাকে এখন আমাদেরকে গ্রাইন্ডিং করতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে বললাম যে ক্লিনকার হচ্ছে রাউন্ডেড শেপের মতো, বাট আমাদের যে সিমেন্ট সেটা তো অবশ্যই একদম পাউডারের মতো। সো এখন এই ক্লিনকারকে তোমাকে কি করতে হবে? দেখো ক্লিনকার কিন্তু অনেক গরম অবস্থায় আছে কিলনের মধ্যে। এখন এই ক্লিনকারকে তোমাকে ঠান্ডা করতে হবে। আচ্ছা, ঠান্ডা করার পরে এটাকে আমরা আরেকটা মিলে পাঠিয়ে দিব, সেটা হচ্ছে বল মিল অথবা টিউব মিল। সো বল মিল বা টিউব মিলে হচ্ছে সেটাকে আরেক ধাপ আমরা গ্রাইন্ড করব। সো এই বল মিল এবং টিউব মিলে পাঠিয়ে দেওয়ার পরে যখন আমরা এটাকে ক্লিনকারটাকে গ্রাইন্ড করব, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আগে। গ্রাইন্ড করার সময় আমাদেরকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে জিপসাম। 2 থেকে 4% জিপসাম গ্রাইন্ডিং এর সময় আমরা অ্যাড করে দিব ক্লিনকারের মধ্যে। এখন তোমরা বলো যে জিপসামের সংকেত কি আগে সেটা বলো। জিঙ্ক সালফেট আর হচ্ছে কত অনু পানি, 5 অনু পানি। জিঙ্ক সালফেট, ক্যালসিয়াম সালফেট .2 পানি। ক্যালসিয়াম সালফেট, হ্যাঁ। তাহলে এই ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অনু পানি, এটা হচ্ছে জিপসাম। তো জিপসামটাকে আমাদের এখন অ্যাড করতে হবে। এখন জিপসামটা আমরা কেন অ্যাড করতেছি এটা একটু দেখো। সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর সময় ক্লিনকারটা যখন তৈরি হলো, ঠান্ডা হলো, ক্লিনকারটাকে যখন গ্রাইন্ডিং করব
তখন আমাদের 2 থেকে 4% জিপসাম অ্যাড করতে হবে। এটা অ্যাড করার পিছনে একটা রিজন আছে, সেটা হলো জিপসাম ইজ অ্যাডেড টু সিমেন্ট টু কন্ট্রোল দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট। আচ্ছা, আমি আগে তোমাদেরকে বুঝাই নেই, তারপর আমি এটা রিডিং করতেছি। দেখো, তুমি যদি জিপসাম অ্যাড না করতা, ক্লিনকারকে গ্রাইন্ডিং এর সময় যদি তুমি জিপসাম অ্যাড না করো, তোমার সিমেন্ট এই ক্লিনকারটা একেবারে ফাইন পাউডার হয়ে যাবে। তুমি তারপর প্যাকেটজাত করে সিমেন্ট বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তোমার সিমেন্ট উৎপাদনে কোনো অসুবিধা হবে না। ধরো তুমি কোনো জিপসাম অ্যাড করো নাই, তাহলে সমস্যাটা কি হবে? তুমি যখন সিমেন্টের প্যাকেটটা খুলবা এবং তুমি যখন মনে করো মর্টার অথবা কনক্রিট বানাবা, অর্থাৎ পানি টানি অ্যাড করবা আর কি, যখন তখন দেখা যাবে যে যেহেতু তুমি জিপসাম অ্যাড করো নাই, সেহেতু তুমি পানি দেওয়ার সাথে সাথেই তোমার সিমেন্টটা সেট করে যাবে, শক্ত হয়ে যাবে। তো পানি দেওয়ার সাথে সাথে যদি সিমেন্ট শক্ত হয়ে যায়, তাহলে তুমি মিশানোর জন্য এনাফ পরিমাণ সময় পেলা না, প্লেস করার জন্য এনাফ পরিমাণ সময় পেলা না, আর ফিনিশিং এর জন্য সময় পেলা না। অর্থাৎ জিপসামের কাজ হচ্ছে এই সিমেন্টের যে সেট হওয়ার ব্যাপারটা, সেটাকে একটু ডিলে করায় দেয়া, একটু ডিলে করায় দেয়া। তুমি যদি জিপসাম অ্যাড না করো, তাহলে তুমি যখনই তোমার ওই সিমেন্ট ব্যাগে পানি ঢালবা, সাথে সাথে জিনিসটা শক্ত হয়ে যাবে। এখন তুমি যখন কনক্রিট বানাচ্ছ, তখনই যদি তোমার কনক্রিটটা শক্ত হয়ে যায়, তাহলে তুমি প্লেস করবা কখন, আবার ওটাকে ফিনিশিং দিবা কখন? সো এটা একটা প্রবলেম। অর্থাৎ আমাদের সিমেন্টের একটা সেটিং টাইম, নির্দিষ্ট একটা সেটিং টাইম থাকে, যে এই পরিমাণ সেটিং টাইম থাকা লাগে, কারণ তোমার মিক্সিং করার সময় লাগে। তুমি ধরো মিক্সিং করতেছো, ওই অবস্থাতেই শক্ত হয়ে গেছে, তাহলে তো তুমি সিমেন্টটাকে প্লেসই করতে পারবা না। সো এটা একটা প্রবলেম। তার মানে জিপসাম অ্যাড করার পিছনে মূল রিজন হচ্ছে এইটা। তাহলে এটা কতটুকু মিশাইতে হবে? 2 থেকে 4% মিশাইতে হবে। আচ্ছা, যদি যদি তুমি 2 থেকে 4%-এর বেশি মিশায় ফেলো, তাহলে কি হবে? উল্টা জিনিসটা হবে। অর্থাৎ এটা না দিলে হচ্ছে সেটিং হবে, মানে সেটিং হয়ে যাবে তাড়াতাড়ি। আর এটা যদি বেশি পরিমাণে দাও, তাহলে আবার সেটিংটা ডিলে করবে, অর্থাৎ অনেক বেশি দেরিতে হবে। এই জন্য তোমাকে এই এক্স্যাক্টলি 2 থেকে 4%-এর মধ্যেই তোমাকে জিপসামটা অ্যাড করতে হবে। সো এখানে বলা আছে, দেখো, যে ফাংশন অফ জিপসাম ইন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস। জিপসাম ইজ অ্যাডেড টু সিমেন্ট টু কন্ট্রোল দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট হোয়েন ওয়াটার ইজ অ্যাডেড। যখন তুমি পানি দিবা, তখনই তোমার সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইমটা শুরু হয়ে যায়। তুমি যদি জিপসাম অ্যাড না করো, তাহলে এই সেটিং টাইমটা একেবারেই খুবই কম হবে, যেটা তোমাকে মিক্সিং, প্লেসিং এবং ফিনিশিং এর সময় দিবে না। Had gypsum not been added, the cement would have set at the moment the water is added to it, without giving time for mixing, placing and finishing, যেটা বলতেছিলাম। Again, যদি তুমি বেশি দিয়ে ফেলো, if gypsum is added more than small quantity, অর্থাৎ এই কোয়ান্টিটি থেকে যদি বেশি দাও, then it would delay the setting time excessively. অর্থাৎ তুমি পানি মিশাবা, তুমি চাচ্ছ যে এখনই, মানে তুমি ধরো প্লেসও করে ফেললা, তুমি চাচ্ছ যে এটা শক্ত হয়ে যাক, কিন্তু সে শক্ত হবে না যদি বেশি অ্যাড করে ফেলো আর কি। Therefore, gypsum must be added as needed, not less or not more than that. তাহলে জিপসাম কখন আমরা অ্যাড করব? আমরা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর যখন আমরা ক্লিনকারটাকে ঠান্ডা করে গ্রাইন্ডিং করব, ওই গ্রাইন্ডিং করার সময় 2 থেকে 4% জিপসাম অ্যাড করতে হবে। কেন অ্যাড করব? এই প্যারাতে সুন্দর করে লেখা আছে, এভাবে লিখে দিও। তো আমাদের, আচ্ছা, কি বললাম, আমরা জিপসাম অ্যাড করে আমাদের ক্লিনকারটাকে গ্রাইন্ড করব। তা এর মধ্যে আমাদের আরেকটা প্রান্ত থেকে তোমার পাউডার যে সিমেন্ট, সেটা বের হতে থাকবে। মানে ক্লিনকারটাকেই গুঁড়া করলে, অর্থাৎ দেখো বলতেছিলাম যে ক্লিনকারই কিন্তু সিমেন্ট তৈরির লাস্ট স্টেজ। ক্লিনকারটাকে ঠান্ডা করে, ক্লিনকারটাকে গ্রাইন্ড করলে, গুঁড়া করলে, জিপসাম অ্যাড করলেই তুমি যেটা পাবা সেটাই হচ্ছে সিমেন্ট। এখন এই সিমেন্টটা পাউডার আকারে আছে, তো আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে প্যাকেটজাত করে ফেলতে হবে, কারণ সিমেন্ট যেহেতু পাউডারের মতো, তোমার লস হতে পারে, অর্থাৎ সেটা উড়ে চলে যেতে পারে, ওয়েস্টেজ হতে পারে। সো এই জন্য আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে প্যাকিং করে ফেলতে হবে। তো এটার একটা ফ্লো ডায়াগ্রাম দেখো। এটার ফ্লো ডায়াগ্রাম হচ্ছে যেটা বললাম, সেটা হচ্ছে এখানে আছে, যে ফার্স্টেই তুমি লাইমস্টোনকে ক্রাশার দিয়ে ক্রাশ করবা, ক্রাশার দিয়ে ক্রাশ করার পরে ফার্দার তুমি আরেকবার তাকে গ্রাইন্ডিং করবা, এরপর তুমি স্টোর করবা একটা ট্যাঙ্কে, যেটার নাম হচ্ছে সাইলোস। হ্যাঁ, সাইলোস ট্যাঙ্কে তুমি এটাকে স্টোর করবা। তাহলে এটা হচ্ছে লাইমস্টোন। এরপর দেখো ক্লেকে আবার তুমি ক্রাশ করবা, ক্রাশ করার পরে তুমি গ্রাইন্ডিং করবা, গ্রাইন্ডিং করার পরে এটাকে
আমাদেরকে ওয়াটার অ্যাড করে দিতে হবে। ওয়াটার অ্যাড করার পরে এই দুইটা মিক্সকে এবার একত্রিত করব আমরা কোথায়? এটাকে আমরা মিক্স করব এই জায়গাতে, রোটারি বল মিলে স্লারি ফর্ম করবে যেহেতু পানি আছে। অর্থাৎ আগের যে বর্ণনাটা দিলাম সেটা সংক্ষিপ্ত রূপে এখানে দেখতেছি আমরা। অর্থাৎ এই পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের মিক্সিং অফ র ম্যাটেরিয়ালস, 1 নাম্বার যে অপারেশনটা ছিল। এবার আমরা সেকেন্ড অপারেশনে যাব, অর্থাৎ এই স্লারিটাকে পাঠিয়ে দিব হচ্ছে রোটারি কিলনে। রোটারি কিলনের এখানে দেখো কোল লেখা, অর্থাৎ রোটারি কিলনে তাপ দিতে হবে। সো তাপ দিলাম, রোটারি কিলনের মধ্যে 3টা জোনে রিয়াকশন কমপ্লিট হলো, সেটা আমরা ডিটেইলস দেখলাম। আমরা পেলাম হচ্ছে ক্লিনকার, যেটা হচ্ছে গ্রিনিশ গ্রে কালারের বলের মতো। এই ক্লিনকারটাকে আমরা ঠান্ডা করলাম, ঠান্ডা করে আমরা ক্লিনকারটাকে ফার্দার গ্রাইন্ডিং করব। ক্লিনকারটা গ্রাইন্ডিং এর সময় দেখো জিপসাম অ্যাড করা হয়েছে, জিপসামটাকে অ্যাড করে দিয়েছি গ্রাইন্ডিং এর সময়। এরপর ফাইনালি আমরা সিমেন্টটাকে প্যাকিং এবং ডিস্ট্রিবিউশন করব। এই হচ্ছে ওয়েট প্রসেস অফ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং। স্যার হ্যাঁ বলো। এখানে স্যার ক্যালকুলেশনের সময় আমরা তো 1000 টেম্পারেচার ইউজ করছি, 1000 ডিগ্রি, কিন্তু আমরা হ্যাঁ যে হিস্ট্রিটা যখন পড়ছিলাম হ্যাঁ তখন হ্যাঁ দেখছিলাম যে এটা ছিল 2200 ডিগ্রির কাছাকাছি। আচ্ছা, এটা তখন আসলে ওয়েট প্রসেস ছিল না, বা তখনকার প্রসেস হচ্ছে অন্যরকম। তোমাদের পুরো মডার্ন একটা প্রসেস দেখাচ্ছি, আর তোমাদেরকে যখন 2200 ডিগ্রি ফারেনহাইটের যেটা দেখানো হয়েছে ওটা একদম আগেরটার। এখানে তাপ একটু কম লাগার কারণ কি, তুমি জিনিসটাকে পুরো ফাইন পাউডারে রূপান্তরিত করে নিয়ে করতেছো, বাট আগে তো এই জিনিসটা এতটা ফাইন হইতো না, যার কারণে তোমার টেম্পারেচার অত বেশি লাগতো না জিনিসটাকে ভাঙার জন্য। সো অনেকগুলা রিজন আছে আর কি। আবার ওখানে যেটা তোমরা 2200 দেখতেছো, কিছু কিছু সোর্সে আছে 2000ও আছে। সো ওটা আসলে ফিক্স কোনো কিছু না। এই জন্য দেখবা যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে টেম্পারেচারটাকে অ্যাভয়েড করছি অ্যানসিয়েন্টের ক্ষেত্রে। তো যেগুলো আমি কনফার্ম হয়েছে ওগুলাই জাস্ট হচ্ছে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে আর কি। সো এখানে দেখবে এক ধরনের টেম্পারেচার, আবার আমরা ড্রাই প্রসেস পড়ার সময় সেখানে টেম্পারেচার কম লাগতে পারে। সো টেম্পারেচার জিনিসটা এভাবে ভ্যারি করতেছে। আর এখানে তুমি যেভাবে ফাইন করে ফেলতেছো জিনিসটাকে, এখানে আসলে এই জন্য অত বেশি টেম্পারেচার লাগে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার জিপসামটা যে অ্যাড করতেছে এটা কি পাউডারই থাকে? জিপসাম অ্যাড করার পরে তো তুমি জিনিসটাকে গ্রাইন্ড করবা, তো আবার এটা ক্লিনকারের সাথে মিশানো থাকবে। সো জিনিসটা আলটিমেটলি পাউডারই থাকবে। সো এখানে আর কি তোমাদের যেই ইয়ার ব্যাপারটা চিন্তা হচ্ছে যে এখানে ড্রাই হবে কিনা, তো এখানে দেখো অনেকগুলো প্রসেস অ্যাভয়েড করা হয়েছে, মানে আমি বলি নাই কারণ এটা লেন্দি হয়ে যায়। এখানে তোমার অনেকগুলো সাইডে তোমার এয়ার ফ্লো করানো হয়, যাতে তোমার যদি কোনো ওয়াটার থাকে সেটা উড়ে যাওয়ার ব্যবস্থা থাকে আর কি। সো যদি তোমার কোনোভাবে ময়েশ্চার চলেও আসে, তো জিনিসটা বের হওয়ার জন্য আলাদা একটা রাস্তা থাকে আর কি, আলাদা এয়ার ইনসার্ট করে জিনিসটা থেকে এয়ার দূর করে, মানে তোমার ওয়াটার দূর করা হয় আর কি। মানে কোনোভাবে ওয়াটার আমরা লাস্ট ফাইনাল প্রোডাক্টে অ্যালাউ করব না, কারণ সিমেন্টটা পুরো ফাইন পাউডার আকারে বের হইতে হবে। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। আজকে তাহলে ড্রাই প্রসেসটা না পড়াই। তো আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। ওয়েট প্রসেসিং আমরা পড়লাম। এখন ওয়েট প্রসেসিং এ দেখো, তোমাদের যদি কোশ্চেন আসে যে ওয়েট প্রসেসিংটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেখাও, তাহলে তো তোমাদের আর কিছু করা লাগবে না, খালি এই ডায়াগ্রামটা আঁকবা। এই ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে কিন্তু অনেক ভুল হয়, অনেক কিছু তোমরা অ্যাড করো না। যেমন জিপসামটা তোমরা ভুল জায়গায় দেখায় ফেলো, জিপসামটা অ্যাড করতে হবে কিন্তু গ্রাইন্ডিং এর সময়। তারপরে কোলের এই সিগন্যালটা দাও না। তারপর তুমি দেখা যাচ্ছে ওয়েট প্রসেসিং করতেছো কিন্তু তুমি ওয়াটারই অ্যাড করলা না। তাহলে ওয়াটার অ্যাড না করলে কিন্তু এই ফ্লো ডায়াগ্রাম জিরো হয়ে যাবে, কারণ ওয়াটার যদি অ্যাড না করো তাহলে তো স্লারি ফর্ম করবে না, আর নিচে তোমার কিছুই হচ্ছে না। সো তোমাদের যদি ফ্লো ডায়াগ্রাম আসে তাহলে এটা এইভাবে জাস্ট ডায়াগ্রাম এঁকে দিবা। আর যদি তোমাদের কাছে বর্ণনা চাওয়া হয়, তোমরা মার্কস দেখে অ্যান্সার করবে, আগেই বলছি। তোমাদের বর্ণনা আসলে তোমরা প্রত্যেকটা স্টেজে জাস্ট রিয়াকশন গুলো এবং টুকটাক সেটার করেসপন্ডিং বর্ণনা, টেম্পারেচার গুলো, এই জোনগুলো, মানে গুরুত্বপূর্ণ যে বর্ণনাগুলো আছে আর কি, সেগুলোই এখানে লিখে দিবা আর কি। নিজের ভাষায় লিখবা, সমস্যা নাই, পড়ে বুঝার পরে। এই আর কি, এইভাবে ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্টের ওয়েট প্রসেস তোমরা দেখো। এখানে 3টা অপারেশন মাথায় রাখবা, যে মিক্সিং, বার্নিং আর গ্রাইন্ডিং। এরপর তুমি যদি রিয়াকশন মাথায় থাকে আর এই টেম্পারেচার গুলো যদি মাথায় থাকে, তাহলে কিন্তু তোমাদের খুব একটা ঝামেলা হবে না জিনিসটা। সো ধরো মার্কস আছে মনে করো যে 4 ওয়েট প্রসেসিং, এখন তুমি মনে করো যে অ্যান্সারে অনেক বড় হয়ে যাচ্ছে, তো গ্রাইন্ডিং এর সময় জিপসাম অ্যাড করছি 2 থেকে 4%, কেন অ্যাড করছি এটা লেখার দরকার নাই। মানে
তুমি কোশ্চেনের মার্কস দেখে অ্যান্সার করবে। আবার যদি আসে 6 নাম্বারে, তখন তুমি সবকিছু ডিটেইলস আলোচনা করো। এই তুমি যেভাবে আলোচনা করো না কেন, লাস্টে ডায়াগ্রামটা এঁকে দিবা। আর ওই বাকি বর্ণনাগুলা ওগুলা তুমি যেগুলা মুখস্থ করার, যেমন হচ্ছে তোমাদের টেম্পারেচারটা মুখস্থ করতে হবে, রিঅ্যাকশন গুলো একবার দুইবার প্র্যাকটিস করলেই মাথায় থাকবে, এমন কোনো কঠিন রিঅ্যাকশন নাই। তারপরে তুমি নিজের মতো লিখে দিবা আর কি। ওকে, স্যার। এই কোর্সটা কিন্তু এভাবেই পড়তে হবে। তোমরা যদি মানে পুরাটা লাইন টু লাইন স্লাইড থেকে পড়তে যাও, বা মানে পুরাটা বইয়ের থেকে বা মুখস্থ করতে যাও, সোজা কথা মুখস্থ করতে যাও, তাহলে কিন্তু তুমি পারবা না। কারণ তুমি কয়টা লেকচার মুখস্থ করবা, এরকম টানা কয়েকবার চলতে থাকবে। সো এইভাবে পড়ো। আর এই কোর্সটা এত খারাপ কিছু না। এই কোর্সটা তুমি হ্যাঁ তোমরা বানাইতে পারো জিনিসটা মুখস্থের মতো, কিন্তু জিনিসটা যদি তোমরা বুঝে পড়ো, রিয়েলাইজ করে পড়ো, তাহলে কিন্তু খারাপ লাগবে না পড়তে। আর মুখস্থ, এটার কিন্তু মুখস্থ লেভেল অত বেশিও না যেটা তোমরা বলো। আমার মতে এটার মুখস্থ লেভেল কিন্তু অত বেশি না। আর তোমাদের আমি ফ্রিডম দিয়েই দিছি যে তোমরা মূল জিনিসটা বুঝে মূল জিনিসটা সংক্ষেপে লিখে দিলেই আমার পার্টে অন্তত তোমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা জিনিসটাকে কমপ্লেক্স করো না, তোমরা জিনিসটা তোমাদের উপর চাপও নিও না। আর খুব বেশি তোমাদের এই লাইন টু লাইন পড়ে খুব একটা লাভও হবে না। তোমরা আমার লেকচারটা ফলো করবা ডেইলি, আর ডেইলির পড়ার যে স্লাইড দিয়ে দিতেছি তোমাদেরকে, এটা জাস্ট লেকচারের পাশাপাশি একবার রিডিং করে রাখবা, আর পরীক্ষার আগে বাকিটা করবা। কারণ তুমি যদি সবকিছু জমায় রাখো, তোমরা অনেকেই হয়তো পড়া জমায় রাখো আর কি, যেমন হচ্ছে ভিডিও পরে দেখবো, লেকচারটা পরে করব, দরকার নাই। সো এই ধরনের কাজ করলে লাস্টে তোমাদের অনেক প্রেসার পড়ে যাবে, কারণ এটা অনেক বড় সিলেবাস। সো ডেইলির পড়া যদি ডেইলি একবার রিডিং করে রাখো, বুঝে রাখো, বাকিটা পরীক্ষার আগে পড়লে কিন্তু হয়ে যাবে। কিন্তু তুমি যদি পরীক্ষার আগে প্রথম দিন পড়তে বসো, তাহলে দেখবে এক একটা লেকচার আমার 50 মিনিটের, তোমার আমার কথা শুনতে ভালো লাগতেছে না, তখন তুমি স্লাইড নিয়ে বসবা। স্লাইড থেকে তো আমি বলছি যে আমি খুব কম প্রশ্ন করি, আর যদি অনলাইন হয় তাহলে তো খুবই কম আসবে। তাহলে কোথা থেকে আসবে? আমার লেকচার থেকে আসবে। তো তুমি যদি আমার লেকচারই না দেখো, তাহলে তো এই কয়টা স্লাইড পড়ে সম্ভব না। এই আর কি। স্যার এটার সাথে কি স্যার বই ফলো করতে হবে স্যার? না তোমাদের যদি লাগে বই ফলো করতে পারো, তবে বইয়ে এতটা গুছানো নাই, এজন্যই বেসিক্যালি তোমাদেরকে আমি স্লাইড দেখায় পড়াচ্ছি। আর বইয়ের ব্যাপারটা, তোমরা বই হ্যাঁ ফলো করতে পারো, রিডিং পড়তে পারো, বাট তুমি এতটা গুছানো ওয়েতে পাবা না বইতে। এটা এই জন্যই তোমাদেরকে আমি এভাবে পড়াচ্ছি, স্লাইড বানায় বানায় পড়াচ্ছি। কারণ হচ্ছে প্রত্যেকটা বইয়েই কোনো একটা পোর্শন থেকে নিয়ে নিয়ে স্লাইডটা বানানো, বা বিভিন্ন নেট সোর্স থেকেও নিয়ে বানানো। বইয়ের ভেতরে জিনিসটা অনেক কমপ্লেক্স করে লেখা, মানে কিছুটা গুছানো অবস্থায় নাই, এই অবস্থায় লেখা। সো তোমরা বই প্যারালালি দেখতে পারো। তোমরা কি বই কিনে ফেলছো? স্যার বইটা স্যার কিনি নেই স্যার। আচ্ছা, তোমাদের আমার পার্টের জন্য তোমরা যদি বই, তোমাদেরকে বলছিলাম কিনে প্যারালালি রাখতে, যারা রাখতেছো ভালো, যারা পড়তেছো ভালো, যারা কিনতে পারতেছো না, তোমরা আমার পার্টে স্লাইড পড়লেও হবে, বা আমার লেকচার ফলো করলেও হবে। আচ্ছা, তোমাদের ওই পার্টে স্যার কি শুরু করছেন? কোনটা পড়াচ্ছেন? আর অ্যাগ্রিগেট পড়া অ্যাগ্রিগেট পড়াচ্ছেন স্যার। আগে পড়াচ্ছেন। স্যার কি বই তোমাদেরকে কিনতে বলছেন, নাকি মানে কিছু বলে নাই এই ব্যাপারে? কিছু বলেন নাই স্যার ব্যাপারে। বুঝতে পারছি। তাহলে দেখো, স্যারের পার্টে যদি বই লাগে তাহলে তো কিনতে হবে। আমার পার্টে যদি, আমি তোমাদেরকে বলছিলাম কি, যেহেতু এটা বেসিক কোর্স, তুমি একটা বই রেখে দিতে পারো, যে কোনো সময় তোমার কাজে রাখতে পারে। আর আমার এই লেকচার ফলো করলে, আর যদি বই পড়ো তাহলে খুবই ভালো, কিন্তু যদি সেটা না করতে পারো, আমার লেকচার ফলো করলেই হবে। ঠিক আছে, আমাদের সময় আজকে শেষ। আমরা নেক্সট ক্লাসে ড্রাই প্রসেসটা পড়ে আমরা অন্য টপিকে চলে যাব আর কি। অন্য টপিক মানে আমাদের সিমেন্টের অন্য টপিক আর কি। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।